গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নয়, ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, দাবি মির্জা ফখরুলের। মব সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয়, দাবি নাহিদ ইসলামের। গণঅভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র, চাঁদাবাজদের প্রতিহতের আহ্বান। চাঁদাবাজির সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। সংসদের নারী প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বিএনপি এনসিপি জামায়াতের ভিন্ন মত, ঐক্য তৈরির তাগিদ কমিশনের। জুলাই আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকারের বাচ্চা হাসিনার এমন কটাক্ষে 24-এর দিনে ফুঁসে ওঠে বাংলাদেশ। কোটা বিরোধী থেকে সরকার পতনের আন্দোলন। জম্মু কাশ্মীরের শহীদ দিবস উদযাপনে ঠেকাতে হার্ডলাইনে মোদী সরকার, গৃহবন্দী রাজনৈতিক নেতাকর্মীরা, মুখ্যমন্ত্রীর সমালোচনা। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে কাল ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু বেলা 3টায়। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন শিরোনাম, পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। নির্বাচন বাধাগ্রস্তের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। দলটির নেতারা বলেছেন, আবারও অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সেই সঙ্গে মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কিছু রাজনৈতিক দল ভিন্ন খাতে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে বিএনপির ওপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ নেতাদের। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাতে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কিছু রাজনৈতিক দল মিটফোর্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতায় লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে। এবার বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে। এ সময় নির্বাচন যেন না হয় সেই চক্রান্তে একটি মহল লিপ্ত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির বিরুদ্ধে যতই অপপ্রচার চালানো হোক তাতে ভয় পায় না দলটি। পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, জনগণকে সঙ্গে নিয়ে ঠিক একইভাবে কোনোদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করবো বন্ধুগণ। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। সেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর আগে সকালে বিএনপি গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল বলেন, যারা জাতীয় নির্বাচনকে প্রতিহত করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এ সময় অপরাধীর কোনো দল নেই, এ ব্যাপারে বিএনপির বক্তব্য স্পষ্ট বলেও জানান তিনি। বিএনপির অবস্থান বরাবরের মতোই খুব স্পষ্ট, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রের ভেতর বাহির থেকে গভীর চক্রান্ত চলছে, যেখানে টার্গেট করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন। জানান, তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি। এখন পর্যন্ত তাদের রাজনৈতিক সংগঠনের 5 থেকে 6 হাজার কর্মীর বিরুদ্ধে বিভিন্ন কারণে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। রিজভী আরও বলেন, বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, তাতে যুক্ত হয়েছে কয়েকটি রাজনৈতিক দল।
আজকে রাষ্ট্রের ভেতর বাহির থেকে গভীর চক্রান্ত চলছে। গভীর চক্রান্তের টার্গেট করা হয়েছে যিনি শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যাকে বন্দী করে কারাগারের ভিতরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন ছাত্রদল নেতারা। গুপ্ত সংগঠনের মাধ্যমে যারা দেশের নৈরাজ্য ও নানা অপপ্রচার চালাচ্ছে তাদের প্রকাশ্যে আসার আহ্বানও জানান তারা। মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি কাকরাইল নাইটাঙ্গেল ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। সে সময় রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রদল ও বিএনপির নামে অপপ্রচারে চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আর কোনো ধরনের মবক্রেসি সহ্য করবে না এবং এই মব সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে আমরা রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। গোপন তৎপরতার মাধ্যমে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন বট আইডি থেকে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। আগামীতে এই যারা মব তৈরি করবে সাধারণ শিক্ষার্থীরা তার প্রতিরোধ গড়ে তুলবে সেই আহ্বান জানিয়ে এবং তাদেরকে চিহ্নিত করে আগামীতে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গণঅভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিদেশি শক্তি দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। দুপুরে পটুয়াখালীতে জুলাই পদযাত্রায় অংশ হিসাবে পথসভায় তিনি কথা বলেন। এ সময় নাহিদ আরও বলেন, একটি দল পুরানো সিস্টেমকে পাহারা দিচ্ছে, তারা চাঁদাবাজিকে টিকিয়ে রাখতে চায়। সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। জুলাই পদযাত্রায় এনসিপি নেতাদের পটুয়াখালী আগমন ঘিরে সোমবার সকাল থেকে প্রস্তুত ছিলেন নেতাকর্মীরা। পথসভা স্থানে একে একে আসতে থাকে মিছিল। পটুয়াখালী এসে শহীদ পরিবারের খোঁজখবর নেন এনসিপি নেতারা। পরে পথসভায় বক্তব্য রাখেন তারা। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাদ পেলাম এবং এই লড়াই আমাদের জিততে হবে। এই জুলাই এসে আমাদের ওই প্রতিজ্ঞায় বদ্ধ হতে হবে যে আমাদের শহীদেরা, আমাদের আহত যোদ্ধারা কিংবা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধারা তারা যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই লড়াইটি করেছিলেন, এই আকাঙ্ক্ষা যেন আমরা ভুলে না যাই। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাইরের শক্তি দেশের মধ্যে বিভাজন তৈরি করছে। যখন মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিলে এসে মিশতেছে, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র। নাহিদ অভিযোগ করেন, একটি দল পুরনো সিস্টেমকে পাহারা দিচ্ছে, তারা চাঁদাবাজিকে টিকিয়ে রাখতে চায়। সেই সিস্টেম, সেই চাঁদাবাজি, সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে। সব ষড়যন্ত্রের জবাব জনসমর্থনের মাধ্যমে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদে নারী প্রতিনিধিত্ব আর উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে এখনো ঐক্যমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। এনসিপির অভিযোগ, উচ্চকক্ষের প্রয়োজনীয়তার প্রশ্ন তুলে ইস্যুটিকে নড়বড়ে করার চেষ্টা চলছে। নিম্নকক্ষের ভোটারের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের দাবি জামায়াতের, আর বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়েই উচ্চকক্ষ গড়তে চায় বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপে 13তম দিনের বৈঠক শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর পাশাপাশি সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে এদিন নতুন প্রস্তাবনা তুলে ধরে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজনীতি রাষ্ট্র গঠনে নারীকে মর্যাদাজনক অবস্থায় প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে প্রত্যাশার কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনীতিতে রাষ্ট্র গঠনে আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারব।
সে জায়গায় আমরা এক জায়গায় আসতে পারবো, ঐক্যমত্য তৈরি করতে পারবো, সেটা আমরা আশা করি। দিনভর আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্ব 50 থেকে 100-তে বাড়ানোর বিষয়ে ঐকমত্য এলেও কার্যকরী প্রতিনিধিত্ব নিশ্চিতে নারী প্রতিনিধিদের নির্বাচনের বিষয়ে ভিন্ন ভিন্ন মত দেয় রাজনৈতিক দলগুলো। পদ্ধতিগত জায়গায় এখনো পর্যন্ত কোনো সমাধানে না আসা গেলেও নীতিগতভাবে আমরা একমত যে সংসদে 100 নারী আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন। আমরা নারী আসনকে 100-তে উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে। আমরা নারীরা 100 আসনে পাক আছে। পদ্ধতিগতভাবে আমরা বলেছি যে এটা পিআর সিস্টেমে ইলেকশনটা হইতে হবে। ওভারনাইট কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়তো এই প্রক্রিয়ায় আসবে না, কিন্তু আমরা যদি গ্র্যাজুয়ালি যাই, একটা সময়ে অবশ্যই নারী আসনগুলোতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা বাংলাদেশে আসবে এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়েও দলীয় মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। যে দলগুলো উচ্চকক্ষ চেয়েছে তারা যেন উচ্চকক্ষ আর প্রত্যাশা না করে সেরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। 2/3 এবং আজকে নতুন করে আরও 2-1টি দল এই পিআরের পক্ষে, পিআর বাই ভোটার্স, এটার পক্ষে মত দিয়েছে। আমরা খুব স্ট্রংলি এটার পক্ষে মত দিয়েছি। আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি আমাদের আছে? তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাব তো আমাদের। বাকিরা কবে কখন এই প্রস্তাব দিয়েছে আমরা জানি না, কিন্তু এই প্রস্তাব তো আমরা আরও 1.5-2 বছর আগে দিয়েছি। সুতরাং এখানে সবল এবং দুর্বল করার তো প্রশ্ন আসে না। যে হাউস গঠিতই হয়নি সেই হাউস দুর্বল হবে কি সবল হবে সেটা তো প্রশ্ন আসে না। অমীমাংসিত ইস্যুতে ঐক্য তৈরিতে ধারাবাহিক আলোচনার কথা জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 11ই আগস্ট। এছাড়াও গুমে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের 7 খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির তারেক সাইদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের কিছুক্ষণ আগে বাবা মাকে চিঠি লিখে চানখারপুলের বাসা থেকে গোপনে বেরিয়ে আন্দোলনে যোগ দেয় 10ম শ্রেণীর ছাত্র আনাস। আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলি আনাসের বুক ভেদ করে যায়। মৃত্যুর কোলে ঢলে পড়ে আনাস। শুধু আনাসই নয়, চানখারপুলে সেদিন নিহত হয় জুনায়েদ, রাকিব হাওলাদার সহ 6 জন। সোমবার আনাস সহ ওই 6 হত্যার দায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ মোট 8 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে 11 আগস্ট। একটা সংক্ষিপ্ত টাইম ফ্রেমের মধ্যে তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এদিন নারায়ণগঞ্জের 7 খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় এই মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন, মেজর তারেক সাইদ বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন এবং তারা যেহেতু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেই সময়ের দায়িত্বরত অফিসার ছিলেন। জিয়াউল হাসান সাহেব তখন এডিজি অফিস হিসাবে দায়িত্ব পালন করতেন র্যাবের। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। এদিন মোট 5 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। হাজির করা হয় সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলার 3 আসামি ও রামপুরায় কার্নিশের ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ 2 জনকে। এ মামলায় 14 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এছাড়া 2016 সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আফতাবুজ্জামান মিয়া সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 14 সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 14 জুলাই স্বৈরাচার শেখ হাসিনার এক মন্তব্যে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। যে আন্দোলন পুলিশের গুলি, গ্রেফতার, সেনা মোতায়েন ও কারফিউকে উপেক্ষা করে গুড়িয়ে দেয় হাসিনার 16 বছরের স্বৈরশাসনকে। এম এ আজিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। 36 দিনের জুলাই, যে ক্যালেন্ডারের প্রতিটি দিন ছিল অধিকার আদায়ের সংগ্রাম, লড়াই আর স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ, যার অন্যতম 14 জুলাই। কোটা বাতিলের দাবিতে তোলা স্লোগানে উত্তাল তখন পুরো দেশ। এরই মধ্যে তখনকার সরকার প্রধান শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যে মন্তব্য রক্তে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীদের। রাতেই হয় প্রতিবাদ মিছিল। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার বলে ওঠে স্লোগান। কোটা বিরোধী আন্দোলন হাসিনা তথা সরকার বিরোধী আন্দোলনের সূচনা হয় সেদিনই। শেখ হাসিনা আসলো এবং এসে বলল যে আমরা নাকি রাজাকারের নাতিপুতি। সো এই ঘটনাটাই মূলত একটা টার্নিং পয়েন্ট, যে শেখ হাসিনা তার ইউজুয়াল একটা ঢঙে স্টুডেন্টদেরকে সে বেসিক্যালি পোক করছিল। পোক করার পরে স্টুডেন্টরা তারা কিন্তু আমরা রাস্তায় নেমে আসি। এর পরের দিন 15 জুলাই হাসিনার নির্দেশে ছাত্রলীগ হয়ে ওঠে নরপিশাচ। আন্দোলনকারীদের রক্তে সেদিন রঞ্জিত হয় ঢাকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের উপর আক্রমণ করা হলো এবং সেখানে অনেক নারী শিক্ষার্থী আহত হন এবং নারীরা ভেবেছিলেন যে হয়তো তাদেরকে আঘাত করা হবে না, কিন্তু তাদেরকেও আঘাত করা হলো। অনেকেই খুবই বাজেভাবে আহত হলো। রক্ত দেখার পরপরই মনে হয়েছে যে হয়তো জানটা দিয়ে দেই, জানটা দিয়ে দিলেই হয়তো সর্বোচ্চটা করতে পারতাম দেশের জন্য। স্লোগান ওঠে সহপাঠী হত্যার বিচারের। তবে সেখানেও আসে গুলি, যা চূড়ান্তভাবে এক দফা সরকার পতন আন্দোলনের দিকে নিয়ে যায় কোটা বিরোধী আন্দোলনকে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের 64 জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এদিকে জুলাইয়ে নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ হাতে নিয়েছে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। সোমবার গণভবনে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আজ থেকে দেশের 64 জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দেশের 64টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে, এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো 4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। জুলাইয়ে নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জুলাই কন্যা নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় নারীদের ক্ষমতায়নে কাজ করবে মন্ত্রণালয়। আমাদের যে নারী যোদ্ধারা আছে তাদের একটা পূর্ণাঙ্গ চিত্র এবং পূর্ণাঙ্গ তালিকা করার গবেষণার কাজটা আমার মন্ত্রণালয় হাতে নিয়েছে, এবং সেটার মধ্য দিয়ে আমরা আশা করছি প্রত্যেকটি নারী চরিত্র, নারী যোদ্ধাকে আমরা খুঁজে পাবো। জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে দেশ জুড়ে আরো একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। একই দিন শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন এবং সিআরআইয়ের নথিপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। ফজলাদিতের রিপোর্ট।
এই বিএনপি এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ 10 বছরের বেশি সময় ধরে দুর্নীতি একছত্র অধিপতি ছিলেন হানিফ ও তার পরিবারের সদস্যরা। তার পারিবারিক সিন্ডিকেট এতটাই শক্ত ছিল যে আর্থিক স্বার্থসিদ্ধির পাশাপাশি কুষ্টিয়ার রাজনীতিও নিয়ন্ত্রণ করত তারা। এক কথায় সবই চলত হানিফ পরিবারের ইশারায়। এইবার সেই হানিফ পরিবারের বিরুদ্ধে আনা হলো বিস্তর দুর্নীতির অভিযোগ। প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 32 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। 18টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত 866 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন ও সিআরআইয়ের নথি জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিকে হাইকোর্টের আদেশে থমকে যাওয়া টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতি মামলা পুনরায় সচল করতে দুদকের আইনি শাখা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান দুদক মহাপরিচালক। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে উদযাপন হচ্ছে জুলাই উইমেন্স ডে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মোহনা, জুলাই উইমেন্স ডে আয়োজন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজ সেই ঐতিহাসিক 14ই জুলাই। আমরা যদি ঠিক 1 বছর আগে সেই জুলাইয়ের দিনগুলোতে ফিরে যাই, আজকের ঠিক এই কিছু মুহূর্তের পর প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি বক্তব্যে পুরো পট পরিবর্তন হয়ে যায় এবং রচিত হয় জুলাই গণ অভ্যুত্থানের যেই পটভূমি সেইটা। এবং এই প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমে আসেন, হলের তালা ভেঙে নেমে আসেন জুলাইয়ের সাহসী অগ্নিকন্যারা। আমরা দেখেছি 14ই জুলাই বা রাত 12টার পর অর্থাৎ জুলাই প্রথম প্রহরের দিকে হলের তালা ভেঙে মেয়েরা রাস্তায় নেমে আসে, স্লোগানে প্রকম্পিত করে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে। এবং আমরা যে স্লোগানগুলি শুনি এবং এরপর থেকে আমরা জুলাইয়ের সম্মুখ সারির যারা যোদ্ধা তাদেরকে সবসময় দেখি যে নারীরাই থাকেন, নারীরা ঢাল হিসেবে ব্যবহৃত হতে থাকেন পুরো জুলাই জুড়ে। এবং ঢাল হিসেবে সকলকে আমরা নারীদেরকে দেখেছি প্রিজন ভ্যানের সামনে পুলিশের চোখের উপর চোখ রেখে রাঙিয়ে কথা বলতে। এবং নির্দর্শী নারীরা জুলাই গণ অভ্যুত্থানে ছিলেন সক্রিয় পুরোটা সময় জুড়ে। এবং তাদের সম্মানার্থে এবং জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে আয়োজিত হচ্ছে শহীদ মিনারে জুলাইয়ের নারীদের সম্মানার্থে চলচ্চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে চলবে ড্রোন শো। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে স্মৃতি চলছে জুলাই নারীদের স্মরণে কিছু গান। এবং এই কিছুক্ষণের মধ্যে স্টেজে অনুষ্ঠান পারফর্মের জন্য উঠবেন কণ্ঠশিল্পী সায়ান এবং জুলাইয়ের যে অগ্নিকন্যারা ছিলেন তাদের যে ভূমিকা এবং জুলাইয়ের স্মরণে তিনি গান পরিবেশন করবেন। এবং আপনাদের বলতে চাই যে ঠিক 1 বছর আগে এই জুলাইয়ে পুরো জুলাই জুড়ে নারীরা যেভাবে মাঠে ছিল, জুলাই জুড়ে নারীরা যেভাবে তাদের ভূমিকা পালন করছিল, ছাত্রলীগের হামলার সম্মুখীন হয়েছে, রক্ত ঝরেছে, কেবল নিজেদের রক্তই তাদের গায়ে লেগেছিল না, তারা অনেকে জীবন বাঁচাতে গিয়েও কিন্তু নিজেরা রক্তাক্ত হয়েছে, কিন্তু তারপরও তাদের কেউ দমাতে পারেনি। আজও ঠিক সন্ধ্যাকালীন এই সময় বৃষ্টি হচ্ছে, সেই জুলাই জুড়েও বৃষ্টি ছিল। সেই বৃষ্টি, রোদ, সকল ধরনের বাধা প্রতিকূলতা পেরিয়ে নারীরা ছিলেন রাজপথে, নারীরা তাদের গর্জনে কাঁপিয়ে দিয়েছিলেন পুরো রণাঙ্গন। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে আজকের যে অনুষ্ঠানটি জুলাইয়ের নারীদের সম্মানে, জুলাই নারী দিবসের সম্মানে, সেই অনুষ্ঠানে কিছুক্ষণ পর শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। কিছুক্ষণ আগে একটি ডকুমেন্টারি দেখানো হয়েছে, এরপরে এরিকা সায়ান সহ তারা গান পরিবেশন করবে এবং রাত 12টায় ঠিক শহীদ মিনার প্রাঙ্গণ থেকে দেখানো হবে ড্রোন শো জুলাইয়ের শরণার্থে। তো এই ছিল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে উদযাপন হচ্ছে জুলাই উইমেন্স ডে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা।
আগস্টের মধ্যেই মার্কিন শুল্কের ইতিবাচক সমাধান আসবে বলে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার বিকেলে যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ভালো ফলাফলের জন্য সবাই একসঙ্গে কাজ করছে। সামনের সপ্তাহের মাঝামাঝি সময়ে আবার যুক্তরাষ্ট্রে যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ শূন্যে নামিয়ে আনার ব্যাপারে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা। জানান, দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সেটি নির্ধারণ হবে। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সব ধরনের বাণিজ্য ঘাটতি কমাতে চায় সরকার। এজন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে আমরা দ্রুত আবার যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছি এবং আমরা আশা করছি যে আল্লাহর রহমতে আমাদের একটা ভালো আউটকাম যেন এটার জন্য আসে, এটার জন্য আমরা সার্বিকভাবে সকলে একত্রে কাজ করছি। আমরা সামনের সপ্তাহের মাঝামাঝি দিকে যাওয়ার চেষ্টা করছি। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যার মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনা করবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট। পাশাপাশি অন্য আইনজীবীদের আসামিদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। সোমবার ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালের সোহাগ হত্যার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে সবকিছু দেখার পরও কোনো এক অজ্ঞাত কারণে সমস্ত দায়ভার বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত দল বিএনপির ওপর চাপানো হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদী শক্তির দোষরা সুপরিকল্পিতভাবে কোনো রকম তদন্ত অনুসন্ধান ছাড়াই চাঁদাবাজির মতো এক ঘৃণ্য অপবাদ আরোপ করে বিএনপিকে দোষারোপ করছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ক্রিকেটার নাসির হোসেন। তিনি ও তার স্ত্রী তামিমা সুলতানা মামলার ন্যায় বিচার চেয়েছেন। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালতে হাজির হয়ে দাবি জানান তারা। পরে সাফাই সাক্ষীর জন্য 11 আগস্ট দিন ধার্য করেন আদালত। 2021 সালের 24 ফেব্রুয়ারি রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন। এরপর গত বছরের 30 সেপ্টেম্বর আদালতে পিবিআই নাসির, তামিমা ও তামিমার মাকে দোষী সাব্যস্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। 2022 সালের 24 জানুয়ারি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত নাসির তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়। রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আয়েশা গ্রুপের প্রধান সহ 2 জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে কাউরান বাজার মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আদাবর হাউজিং এলাকায় রাজমিস্ত্রি কাজ করত আয়েশা। পরে মাদক ব্যবসায় দিয়ে শুরু করে জড়িত হয় ছিনতাই ও চাঁদাবাজিতে। তার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে বলে জানায় র্যাব। সংস্থাটি জানায়, রাজধানীতে এখন পর্যন্ত 20টির অধিক কিশোর গ্যাং বাহিনী চিহ্নিত করা হয়েছে। 5 আগস্টের পর থেকে 700-র বেশি ছিনতাইকারীকে গ্রেফতারের কথা জানায় র্যাব।